welcome to English class once again. Today we will read about another story from your prescribed new syllabus, and the name of that story is Lost Spring by Anis Jung. So please go to the page number 13 of your textbook Flamingo. Okay, we'll read page number 13. Lost Spring is the stories of stolen childhood. আমাদের যে জীবন চক্র সেটাকে আমরা ঋতু চক্রের সঙ্গে তুলনা করতে পারি। ঠিক আছে, আমাদের ঋতুর মধ্যে যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা রয়েছে না, ওরকম ইংলিশ যে সাইকেলটা সেখানে কিন্তু বর্ষা টা আলাদা করে মেনশন করা হয় না। আমাদের বাংলাদেশে যে 6 রকমের ঋতু বৈচিত্র্য দেখা যায় সেটা কিন্তু ইংরেজদের যে ঋতু বৈচিত্র্য সেখানে দেখা যায় না। ওদের ওখানে 4টা প্রিভেইলিং সিজনস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে সামার, অটম, উইন্টার, স্প্রিং। এই 4টা ঋতুকে মানুষের যে জীবন চক্র সেই জীবন চক্রের সঙ্গে তুলনা করা হয়। যেমন আমাদের যে শৈশবটা, সেই শৈশবটাকে বলা হয় বসন্তকাল। তারপর যখন আমরা বড় হয়ে উঠি, যখন আমাদের কর্মজীবন শুরু হয়, সেটাকে বলা হয় দ্য সামার সিজন। ঠিক আছে, এরপরে যখন রিটায়ার্ড লাইফ যেটা, সেটাকে বলা হয় হেমন্তকাল। এবং এরপরে অবধারিত যে মৃত্যু, ঠিক আছে, তার মধ্যে দিয়ে জীবনচক্র শেষ হয় এবং নতুন জীবনের আবার একটা বীজ অঙ্কুরিত হয়, সেই মৃত্যুটাকে তুলনা করা হয়েছে শীতের সঙ্গে। তাহলে আমাদের জীবনকালে শৈশবটাকে বলা হচ্ছে বসন্তকাল, কারণ শৈশবেই বসন্তকালে যেমন নতুন পাতার নতুন কুড়ি গজায়, নতুন ছোট ছোট চারা গাছগুলো ধীরে ধীরে বড় হয় শৈশবে। তো ওই রকম ভাবে শৈশবকালে আমরা ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হই, এবং শৈশবকালটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে সুন্দরতম কাল। ঠিক যেমন কিনা ঋতুচক্রের মধ্যে বসন্তকালটা হচ্ছে সুন্দরতম কাল। ঠিক আছে, তো সেই জন্য এই যে শৈশবটাকে এখানে লেখক তুলনা করেছেন স্প্রিং অর্থাৎ বসন্তকালের সঙ্গে। তাহলে লস্ট স্প্রিং মানে যেই বসন্ত বা যেই শৈশব হারিয়ে গেছে। কেমন? লস্ট স্প্রিং কথার অর্থ হচ্ছে গিয়ে যেই শৈশব হারিয়ে গেছে। স্টোরিজ অফ স্টোলেন চাইল্ডহুড, কিসের গল্প? শৈশবের গল্প, যেই শৈশব চুরি হয়ে গেছে। কেমন? লেখকের নাম হচ্ছে Anis Jung. She was born in Rourkela and spent her childhood and adolescence in Hyderabad. উনি রৌরকেলাতে জন্মগ্রহণ করেন এবং তার শৈশব এবং যে বয়সন্ধিকালটা উনি হায়দ্রাবাদে কাটান। She received her education in Hyderabad and in the United States of America. Her parents were both writers. Anis Jung began her career as a writer in India. Anis Jung তার যে কর্মজীবন সেটা উনি ভারতবর্ষে একজন লেখিকা হিসেবে শুরু করেন এবং বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন জার্নালে উনি অনেক লেখা লিখেছেন। The following is an excerpt from her book titled Lost Spring: Stories of Stolen Childhood. যে গল্পটা আমরা আজকে পড়ব সেটা তার লেখা বই লস্ট স্প্রিং স্টোরিজ অফ স্টোলেন চাইল্ডহুডের একটা এক্সাম্পট অর্থাৎ একটি অংশ বিশেষ আমাদের জন্য এখানে দেওয়া হয়েছে। সবটা গল্প আমরা পড়ছি না, যেই অংশটুকু তোমাদের সিলেবাসে রয়েছে সেই জায়গাটাই আমরা পড়ব। Here she analyzes the grinding poverty and traditions which condemn these children to a life of exploitation. এখানে উনি কি করেছেন, কিভাবে এক্সপ্লয়টেশন, কিভাবে দারিদ্রতা এবং কিভাবে আমাদের যে ঐতিহ্যময় জীবনযাপন, আমাদের যে বংশ পরম্পরায় চলে আসা যে বৃত্তি, সেই বৃত্তি এবং আমাদের পভার্টি অর্থাৎ কিনা দারিদ্রতা কিভাবে একটা বাচ্চার জীবনকে ধীরে ধীরে শোষণ করতে করতে তার জীবনটাকে পুরোপুরি রকম ভাবে নিঃশেষ করে দেয়, তারই একটা ছবি উনি এখানে এঁকেছেন। এখানে দুটো ক্যারেক্টারের কথা উনি বলেছেন। প্রথম ক্যারেক্টার হচ্ছে সাহেব।
ঠিক আছে, তার পরবর্তী আসছে মুকেশ। সাহেবের ক্যারেক্টারটার মধ্যে আমরা দেখব যে সাহেব কিন্তু এই এক্সপ্লয়টেশনের মধ্যে এর বৃত্তের মধ্যে ঢুকে পড়েছে এবং কিভাবে সে আবর্তিত হচ্ছে। কিন্তু মুকেশ, তার চোখে রয়েছে, দু চোখে রয়েছে সে স্বপ্ন, এবং সে দৃঢ় প্রতিজ্ঞ যে করেই হোক সে এই যে চাকা, এই ঘূর্ণমান চাকার থেকে, এই মাকড়সার জালের ভেতর থেকে সে বেরিয়ে আসবে এবং সে তার নতুন জীবন শুরু করতে চায়। তাহলে দুটো আলাদা আলাদা চিত্র আমরা এখানে দেখব। প্রথম চিত্রটি হচ্ছে সাহেবের চিত্র। Why do you do this? I asked Sahib, whom I encounter every morning scrounging for gold in the garbage dumps of my neighborhood. আমি সাহেবকে জিজ্ঞেস করলাম, তুমি এই কাজটা কেন করো? সে কি করে? প্রতিদিন সকালবেলা আমার বাড়ির সামনে যে গার্বেজ অর্থাৎ জঞ্জালের যে স্তূপটা রয়েছে সেখানে সে হাতড়ে বেড়ায়। কি হাতড়ে বেড়ায়? সে বলে যে সে সেখানে স্বর্ণকণিকার সন্ধান করছে। হি ইজ সার্চিং, স্ক্রাউঞ্জিং গোল্ড। ঠিক আছে, আসলে সেই গোল্ডটা কি? বলছে ওর মধ্যে অনেক সময় টাকা পাওয়া যায়, ওই জঞ্জালের স্তূপের মধ্যে অনেক সময় টাকা পাওয়া যায়। এছাড়াও সেই জঞ্জাল থেকে সে অনেক কিছু সে জোগাড় করে, যেগুলি কিনা তার দৈনন্দিন জীবনে যেগুলিকে বিক্রি করে সে ওই জঞ্জাল থেকে বিভিন্ন জিনিস, সে কুড়িয়ে পাওয়া জিনিসগুলিকে সে বিক্রি করে টাকা রোজগার করে। কিন্তু জঞ্জালের স্তূপের মধ্যে সে টাকাও খুঁজে পায়, 1 টাকা 2 টাকা এরকম কয়েন্স গুলো খুঁজে পায়। Set amazed in the green fields of Dhaka, সাহেব left his home long ago. বলছে সাহেব বহুদিন আগে তার বাড়ি ছেড়ে এসেছে। তার বাড়ি কোথায়? বলছে set amidst the green fields of Dhaka, his home is not even a distant memory. There were many storms that swept away their fields and homes, his mother tells him. বলছে সে ঢাকা থেকে এসেছে এবং সেই ঢাকার মধ্যে তার যে বাড়িঘরগুলো ছিল সেগুলি ঝড়ের ঝাপটায় উড়ে গেছে। সেজন্য ওরা সেখান থেকে মাথা গোজার ঠাঁই হিসেবে আর কোথাও না পেয়ে সেখান থেকে বিতাড়িত হয়ে ওরা এসছে এই দেশে। That is why they left looking for gold in big city where he lives. তো সেই ঝড়ে ঢাকা শহরের পাশে যে সবুজ শ্যামল প্রান্তরে যেখানে তার বাড়ি ছিল, সেটা ঝড়ে উড়ে যাওয়ার পর সে তার মায়ের হাত ধরে এবং তারপর তারা উঠে আসে সেখান থেকে দিল্লি শহরের এই প্রান্তে। I have nothing else to do, he mutters looking away. তাকে যখন লেখিকা জিজ্ঞেস করলেন যে তুমি এই কাজটা কেন করো, তখন সে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল যে আমার তো আর কিছু করারই নেই। Go to school, I say glibly, realizing immediately how hollow the advice must sound. তুমি সঙ্গে সঙ্গে বললাম স্কুলে যাও না কেন? এই কথাটা বলেই চট করে আমার মাথায় মনে হলো যে আমার এই কথাটা কতটা অন্তঃসার শূন্য। এখানে মনে রাখতে হবে এই গল্পটি কিন্তু লেখা হয়েছে বহু বহু বছর আগে। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু 2010 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয়। তারপর থেকে অবৈতনিক শিক্ষা যেটা, সেটাকে কম্পালসারি করে দেওয়া হয়। 6 থেকে 14 বছর বয়সী শিশু শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সরকারিভাবে সেটাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয়। তার আগে পর্যন্ত কিন্তু শিক্ষাটা বাধ্যতামূলক ছিল না। কেমন? তো যার জন্য প্রায় সময় দেখা যেত যে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় এই ছেলেরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরা ওই জঞ্জালের স্তূপের ভেতর থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করছে। কেমন? তো বলছে যে আমার তো আর কিছু করার নেই। তখন বলছে তুমি স্কুলে যাচ্ছ না কেন? এই কথাটা বলেই লেখিকার মনে হলো যে তার এই কথাটা কতটা অন্তঃসার শূন্য। কেন অন্তঃসার শূন্য? কারণ তখনও কিন্তু এই RTE অ্যাক্টটা চালু হয়নি, যার জন্য সেখানে যে কোনো ছোট শিশুদেরকে স্কুলে যাওয়াটা বাধ্যতামূলক ছিল না। এবং স্কুলে ভর্তি হতে গেলে টাকা পয়সারও ব্যাপার ছিল, অনেক রকম বাধ্যবাধকতা ছিল, তোমরা সেগুলি জানো। তো সেজন্য সে স্কুলে যেতে পারতো না। There is no school in my neighborhood. When they build one, I'll go. আমার বাড়ির আশেপাশে তো কোনো স্কুল নেই, ওরা যদি কেউ একটা বানায় তাহলে আমি নিশ্চয়ই যাব। If I start a school, will you come? I ask, half joking.
তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি যদি একটা স্কুল বানাই তুমি কি আসবে? একটু মজা করেই বললাম, ইয়েস হি সেজ স্মাইলিং ব্রডলি। সে একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি নিশ্চয়ই আসবো। A few days later I see him running up to me, is your school ready? এবারে কিছুদিন পরে আবার যখন তার সঙ্গে দেখা হলো, তার দু চোখে তখন স্কুলে যাওয়ার জন্য আকুলতা। সে আমায় দেখে দৌড়ে এলো, এসে জিজ্ঞেস করলো, স্কুলটা কি রেডি হয়েছে, আমি কি যেতে পারবো? It takes longer to build a school, I say, embarrassed at having made a promise that was not meant. এবারে আমি কিন্তু ভীষণ রকম ভাবে অপ্রস্তুত হয়ে গেলাম, কারণ আমি ওকে এমন একটা প্রমিস করেছিলাম যেটা আসলে ফুলফিল করা আমার পক্ষে সম্ভব নয়। But promises like mine abound in every corner of his bleak world. কিন্তু আমি জানি আমার মতো এরকম মিথ্যে প্রতিশ্রুতি তাকে অনেকেই দেয়। তার যে বর্ণহীন নিরানন্দ জীবন, তার চারদিকে এরকম মিথ্যা প্রতিশ্রুতিগুলি ঘুরে বেড়ায়। After a month of knowing him, I ask him his name. প্রায় 1 মাস যাবত তার সঙ্গে আমার চেনা জানা। তারপর তাকে আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি নাম? সাহেবে আলম, হি অ্যানাউন্সেস। সে একেবারে ঘোষণা দিল তার কি নাম। তার নাম হচ্ছে সাহেবে আলম। সাহেবে আলম, হি ডাজ নট নো হোয়াট ইট মিনস। সাহেবে আলম এই কথাটার কি অর্থ সে কিন্তু জানে না। ইফ হি নিউ ইটস মিনিং, লর্ড অফ দ্য ইউনিভার্স, he would have hard time believing it. সাহেবে আলম কথাটার অর্থ হচ্ছে লর্ড অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ পৃথিবীর অধীশ্বর, সারা দিন দুনিয়ার মালিক। কেমন? তো সাহেবে আলম তার কথার নামটার কোনো অর্থই জানে না। যদি জানতো তাহলে সে অবাক হতো যে তার নাম দিন দুনিয়ার মালিক, অথচ তার থাকার জন্য একটা ঘরের ছাদও নেই। কেমন? তার পায়ে জুতোটা পর্যন্ত নেই। Unaware of what his name represents, he roams the street with his friends, an army of barefoot boys who appear like the morning birds and disappear at noon. Over the months, I have come to recognize each of them. সে তার নামের সম্পর্কে কিছুই জানে না, বরং সে মনের আনন্দে তার যে দল আছে, তার মতো সমবয়সী বন্ধুদের যে দল, সেই দল এরা সবাই সেই জঞ্জালের মধ্যে থেকে ওরা জঞ্জালের থেকে ওরা খুঁজে খুঁজে বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে নেয়, জঞ্জাল কুড়িয়ে নেয়। তারা মনের আনন্দে ঘুরে বেড়ায় এবং তারা ভোরবেলা থেকেই সেই ভোরের পাখির মতো বিভিন্ন জায়গায় এসে ঢোকে এবং দুপুর গড়াতে না গড়াতে এরা অদৃশ্য হয়ে যায়। প্রায় 1 মাস যাবত আমি তাদেরকে দেখতে দেখতে প্রায় সবাইকে আমি এখন চিনতে পারি। Why are not we wearing chappals? I ask one. এর মধ্যে এই দলের একজনকে আমি জিজ্ঞেস করলাম, তুমি পায়ে চটি পরনি কেন গো? My mother did not bring them down from the shelf, he answered simply. আমার মা তো আমাকে সেগুলি শেলফের থেকে নামিয়েই দেয়নি। Even if she did, he will throw them off, adds another who is wearing shoes that do not match. এবারে তাদের মধ্যে থেকে একজন, যার 2 পায়ে 2 রকমের জুতো, একজন আমাকে বলে উঠলো যদি তার মা নামিয়েও দিত তাহলেও সেগুলি পরতো না, সেগুলিকে ছুঁড়ে ফেলে দিত। When I comment on it, he shuffles his feet and says nothing. I want shoes, says a third boy who has never owned a pair of all his life. যখন আমি তাকে বললাম যে তোমার তো 2 পায়ে 2 রকমের জুতো, তখন সে কিছু না বলে তার পা গুলোকে একটার পেছনে একটা আড়াল করার চেষ্টা করলো। তখন তৃতীয় আরেকজন বলে উঠলো যে আমি 2 পায়ে 2 রকম জুতো পরছি কি না পরছি তাতে আমার কিছু এসে যায় না, আমি শুধু চাই আমার একজোড়া চটি হোক। Traveling across the country, I have seen children walking barefoot in cities on village roads. It is not lack of money, but a tradition to stay barefoot is one explanation. তখন লেখিকা বলছেন, আমি যে সারা ভারতবর্ষ জুড়ে আমি ঘুরে বেড়াই, আমি অনেক জায়গায় দেখেছি যে বাচ্চারা খালি পায়ে ঘুরে বেড়ায়। তো অনেকের মতে এটাই আমাদের পরম্পরা, কেমন, এটাই আমাদের ঐতিহ্য। কিন্তু আসলে এটা একটা স্তোক বাক্য। পরম্পরা বলে কিছু নয়, আসলে এদের সেই পয়সা নেই, সেই সামর্থ্য নেই যে তারা এক জোড়া জুতো কিনতে পারে।
I remember a story a man from Udupi once told me. As a young boy, he would go to school past an old temple where his father was a priest. He would stop briefly at the temple and pray for a pair of shoes. 30 years later, I visited his stone and temple, which was now drowned in an air of desolation. In the backyard where lived the new priest, there were red and white plastic chairs. A young boy dressed in a grey uniform, wearing socks and shoes, arrived panting and threw his school bag on a folding bed. Looking at the boy, I remembered the prayer the boy had made to the goddess when he had finally got a pair of shoes. Let me never lose them. The goddess had granted his prayers. Young boys like the son of the priest now wore shoes, but many others, like the rag pickers in my neighborhood, remained shoeless. বলছে যে আমি এরকম একটা গল্পের কথা জানি যেখানে কিনা, এবং সেটা সত্যি গল্প, যেখানে কিনা একটি ছেলে ভগবানের মন্দিরের সামনে দাঁড়িয়ে বিগ্রহের কাছে প্রার্থনা জানাচ্ছে যে ঠাকুর আমার যেন একজোড়া জুতো হয়। লোকে যখন মন্দিরে যায় তখন কত কি চাইবার থাকে, আর ঠাকুর আমাকে সোনা দাও, টাকা গয়না দাও, পয়সা দাও, এই দাও সেই দাও। এইখানে একটি ছেলে, বাচ্চা ছেলে, সে ভগবানের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করছে যে ঠাকুর আমার যেন পায়ে একজোড়া জুতো হয়। তাহলে এটার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দেশের সাধারণ মানুষ কতটা গরিব, এদের মানে চাহিদাগুলো কত সাধারণ, যে এরা ভগবানের মন্দিরে দাঁড়িয়ে জুতো জোড়ার জন্য প্রার্থনা জানায়। তো লেখক বলছেন যে এই ছেলেটির মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন ভগবান, এবং ইয়ার্স লেটার, বহু বছর পর উনি যখন সেই জায়গায় আবার ঘুরতে যান, উনি দেখেছিলেন সেই যে ছেলেটি, তার ছেলে, অর্থাৎ সেই ছেলেটি বড় হয়ে সেই মন্দিরের পুরোহিত হয়, এবং তার যে ছেলে তার পায়েও একজোড়া জুতো ছিল। অর্থাৎ ভগবান তার মনোবাঞ্ছা, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন তো করেছেনই, তার পরবর্তী জেনারেশন যেন জুতো পায়ে দিতে পারে তার ব্যবস্থা উনি করেছিলেন। অর্থাৎ তুলনামূলকভাবে যে দারিদ্রতার মধ্যে তারা ছিল তার থেকে তার উত্তরণ ঘটেছে, কেমন, সেটা একটি আশার কথা। কিন্তু বলছে যে আমার নেইবারহুডে, আমার বাড়ির চারপাশে যে র্যাক পিকার্সরা, যে জঞ্জাল কুড়োনোর ছেলেদের যে দলটি, তাদের পায়ের মধ্যে কিন্তু সেই জুতো ওঠেনি, তাদের স্বপ্ন কিন্তু পূর্ণ হয়নি। My acquaintance with the barefoot rag pickers leads me to Simapuri, a place on the periphery of Delhi, yet miles away from it metaphorically. বলছে আমার এই ছেলেদের দলের সাথে যে চেনা জানা, সেই চেনা জানার থেকে সূত্র ধরেই আমি একদিন সীমাপুরীতে গেলাম। সীমাপুরী যা কিনা দিল্লির থেকে খুব একটা বেশি দূরে নয়, যা কিনা দিল্লির পেরিফেরিতেই অবস্থিত, ঠিক আছে, কিন্তু সে কাগজে পত্রে দিল্লির খুব কাছাকাছি অবস্থিত হলেও মেটাফরিক্যালি সে দিল্লির থেকে অনেক দূরে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ দিল্লি যতটা ঝাঁ চকচকে, দিল্লি যতটা চাকচিক্য এবং বৈভব, ঠিক ততটাই গরিব এবং ততটাই দারিদ্রতার মধ্যে দিয়ে এই সীমাপুরীর লোকজনেরা চলেছে, এইভাবেই এরা বসবাস করছে। Those who live here are squatters who came from Bangladesh back in 1971. এখানে যারা থাকে, এই সীমাপুরীতে যারা থাকে, তারা বেশিরভাগই হচ্ছে দখলদার, এবং তারা কোত্থেকে এসছে, তারা 1971-এর যে যুদ্ধ, মুক্তিযুদ্ধের সময় এরা বাংলাদেশ থেকে এখানে এসেছে। সাহেব's family is one of among them. সাহেবের ফ্যামিলিও এদের মধ্যেই। Simapuri was then a wilderness. It is still is, but is no longer empty. সীমাপুরী এরা যখন এসেছিল তখন একেবারে নির্জন, জঙ্গলাকীর্ণ ছিল। সেই সীমাপুরী এখনো জঙ্গলাকীর্ণ, কিন্তু তাতে প্রচুর লোকজন বসবাস করে। In structures of mud with roof of tin and tarpaulin, devoid of sewage, drainage or running water, live 10,000 rag pickers. এই জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে বলছে কোন রকম সুয়েজ, কোন রকম ড্রেনেজ ছাড়াই
নিকাশি নালা থেকে শুরু করে কোনো কিছুই সেখানে নেই, বিদ্যুতের আলো নেই, কিছুই নেই, কিন্তু তারপরেও সেখানে 10,000 মানুষের বাস, এবং এরা সবাই জঞ্জাল কুড়ায়। They have lived for more than 30 years without any identity, without permits, but with ration cards that get their names on voters list and enable them to buy grain. এরা এখানে 30 বছরেরও অধিক সময় ধরে এখানে থাকছে। এদের ভোটার কার্ড রয়েছে, যার দ্বারা এরা বিভিন্ন রকম জায়গায় গিয়ে রেশনটা তুলতে পারে, এরা রেশন পায়, কিন্তু এর বাইরে এদের অবস্থার আর কোনো রকম পরিবর্তন হয়নি। Food is more important for survival than identity. বলছি লোকের পরিচয় থাকার চাইতেও পেটে খাবার থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেজন্য এরাও মাথা ঘামায় না যে তাদের পরিচয়পত্র আছে কি নেই, এরা যদি রেশনটা তুলতে পারে সেটাই তাদের জন্য যথেষ্ট। If at the end of the day we can feed our families and go to bed without aching stomach, we would rather live here than in the fields that gave us no grain. বলছে যদি দিনের শেষে আমি আমার সন্তানদের মুখে একটুখানি খাবার তুলে দিয়ে আমি যদি নিশ্চিতে ঘুমোতে পারি যে আজকের রাতটা অন্তত আমার উপোস করতে হবে না, তাহলে আমি এই জঙ্গলের মধ্যে থাকতে রাজি আছি। বরং আমার যে শস্য শ্যামল ভূমি, সেই ভূমির কোনো প্রয়োজন আমার জীবনে নেই। Say a group of women in tattered saris when I asked them why they left their beautiful land of green field and rivers. এই কথার জবাব আমায় দিয়েছিল ছেঁড়া শাড়ি পরিহিত একজন মহিলা, যে কিনা তার সেই লাস্যময় সবুজ ভূমিকে ছেড়ে খিদের তাড়নায় তার সন্তানদের নিয়ে বিদেশ বিভুঁয়ে এই দেশে চলে আসতে বাধ্য হয়েছিল। Children, wherever they find food, they pitch their tents, they become transit zone. বলছে তারা যেখানেই জায়গা পায়, যেখানেই খাবার পায়, সেখানেই গিয়ে তাদের সেই অস্থায়ী মাথা গোজার যে জায়গাটা, সেখানে একটা ক্যাম্পের মতো বানিয়ে নেয়। And survival in Simapuri means rack picking. এবং সিমাপুরিতে সার্ভাইভেল অর্থাৎ বেঁচে থাকার অর্থ হচ্ছে গিয়ে সেই জঞ্জাল কুড়ানো। Through the years, it has acquired the proportion of a fine art. Garbage to them is gold. তাদের কাছে এই জঞ্জাল হচ্ছে স্বর্ণ ক্ষেত্রের মতো, অর্থাৎ সোনার খনি। এখানে হাত দিলে পরেই সোনা পাওয়া যায়। It is their daily bread, a roof over their heads, even if it is a leaking roof. But for a child, it is even more. বলছে এই জঞ্জালের থেকে এরা প্রতিদিনের আহার এরা খুঁজে পায়। শুধু তাই নয়, তাদের মাথার উপর একটা ছাদের জোগানো হয়, যদিও সেই ছাদ দিয়ে জল চুইয়ে পড়ে, তথাপি সে ছাদ তো বটে। এবং একটি বাচ্চার কাছে, যে কিনা ঘুম থেকে উঠে সেখানে যখন জঞ্জাল খুঁজতে যায়, তার কাছে সেটা আরো অনেক বেশি আকর্ষণীয়। কেন আকর্ষণীয়? I sometimes find a rupee, even a 10 rupee note. Sahib says his eyes lighting up. বলছে সাহেব বলছে কেন তার কাছে সেটা সোনার খনি? বলছে আমি মাঝে মাঝে 1-2 টাকা সেখানে কুড়িয়ে পাই। আমি তো একদিন 10 টাকার নোটও পেয়েছিলাম। এইটা হচ্ছে ওদের উপরি পাওনা। ঠিক আছে, সেই জঞ্জাল থেকে খুঁজে যা কিছু ওরা জোগাড় করে সেগুলি বিক্রি করে দিনের শেষে ওরা খাবার কিনে খায়। কিন্তু যে 1 টাকা 2 টাকার নোট সেখানে ওরা খুঁজে পায়, সেগুলি হচ্ছে তাদের উপরি পাওনা। সেই জন্য বলছি সেটা হচ্ছে তাদের কাছে সোনার খনির মতো। It seems that for children, garbage has a meaning different from what it means to their parents. For the children, it is wrapped in wonder. For the elder, it is means of survival. বলছে বাচ্চাদের কাছে এই জঞ্জাল বলতে যা বোঝায়, তাদের বাবা মায়ের কাছে কিন্তু তার একই অর্থ নয়। বাচ্চাদের কাছে এই জঞ্জালের স্তূপ হচ্ছে ফুল অফ wrapped in wonder, অর্থাৎ আশ্চর্য এক দুনিয়া, যেখানে কিনা খুঁজে খুঁজে তারা অনেক বিচিত্র জিনিস বের করে আনে। আর তাদের বাবা মায়েদের কাছে সেটা হচ্ছে মিনস অফ সার্ভাইভেল, বেঁচে থাকার একমাত্র রসদ। সেখান থেকেই এরা ক্ষুণ্ণবৃত্তি সাধন করে। One winter morning, I see Sahib standing by the fenced gate of the neighborhood club, watching 2 young men dressed in white playing tennis. একদিন সকালবেলা আমি দেখলাম
সাহেব আমাদের যে পাশে যে টেনিস ক্লাবটা আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন লোক টেনিস খেলছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আই লাইক দ্য গেম, হি হামস, কন্টেন্ট টু ওয়াচ ইট স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ফেন্স। বলছে এই খেলাটা দেখতে আমার খুব ভালো লাগে। I go inside when no one is around. আমি ভেতরে যাই যখন কেউ সেখানে থাকে না। He admits the gatekeeper lets me use the swing. বলছে গেটকিপার কিন্তু আমাকে দোলনাটাও ব্যবহার করতে দেয়। Saheb too is wearing tennis shoes that look strange over his discolored shirt and shorts. তখন আমি লক্ষ্য করলাম যে সাহেব টেনিস শু পরে আছে। সেটা কিরকম? দ্যাট লুক স্ট্রেঞ্জ ওভার হিজ ডিসকালার শার্ট অ্যান্ড শর্টস। যে শার্ট এবং শর্টসটা সে পরে আছে তার মধ্যে সেই টেনিস শুগুলিকে দেখতে মানে একটা স্ট্রেঞ্জ লুকিং, এটা একটা সাংঘাতিক ভয়ঙ্কর লাগছে তাকে দেখতে। কেমন? তার জুতো জোড়ার সঙ্গে তার জামা কাপড়ের কোনো মিল নেই। Someone gave them to me, he says in the manner of an explanation. তো আমি যখন তার জুতো জোড়ার দিকে তাকালাম তখন সে আমাকে কিছুটা এক্সপ্লেন করে বলল যে এইগুলি আমাকে একজন দিয়েছে, অর্থাৎ আমি চুরি করিনি কোথাও থেকে। সাধারণভাবে ওদের উপর চুরির দায়টা চলেই আসে। তো সে তখন এক্সপ্লেন করার মতো করে বলল যে এইগুলো যে আমাকে একজন দিয়েছে। The fact that they are discarded shows of some rich boy who perhaps refused to wear them because of a hole in one of them does not bother him. তো সেই জুতো জোড়া কোনো এক ধনীর পুত্রের ফেলে দেওয়া জুতো জোড়া যার মধ্যে একটা ফুটো রয়েছে, কিন্তু সেই ফুটোর দিকে কিন্তু তার মন নেই, সেই ফুটো সে লক্ষ্যও করেনি। সে যে জুতো জোড়া পরতে পেরেছে সেটাই তার কাছে যথেষ্ট। For one who has walked barefoot, even shows with a hole is a dream come true, but the game he is watching so intently is out of his reach. যে কিনা সারা জীবনে কখনো জুতো পায়ে দেয়নি, তার কাছে জুতো জোড়ার মধ্যে ফুটো আছে কি নেই সেটা কোনো বড় কথা নয়, সে যে জুতো পরতে পারছে সেটাই তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যে খেলাটা সে অত মনোযোগ দিয়ে দেখছিল এবং হয়তোবা মনে মনে তার খেলারও আশা ছিল, সেই খেলাটা কিন্তু সত্যি সত্যি তার নাগালের অনেক বাইরে, ওইখানে গিয়ে কখনো সে খেলতে পারবে না। This morning Saheb is on his way to the milk booth. তো আজকে সকালবেলা আমি দেখলাম সাহেব মিল্ক বুথের দিকে যাচ্ছে, অর্থাৎ দুধের যেখানে ফেরি যেখানে করা হয় সেই মিল্ক বুথ যেখানে এনে দুধ রেখে যায় কর্পোরেশনের লোকেরা, সেখানে সেই দুধের দোকানের দিকে যাচ্ছে। ইন হিজ হ্যান্ড ইজ এ স্টিল ক্যানিস্টার, তার হাতের মধ্যে একটা স্টিলের ক্যানিস্টার রয়েছে। I now work in a tea stall down the road, he says pointing in the distance. আমি যে এখন কাজ করি। কোথায় কাজ করে? বলছে আমি একটা টি স্টলে কাজ করি বলে সে আঙ্গুল দিয়ে দূরে দেখালো। I am paid 800 rupees and all my meals. মাস গেলে আমি 800 টাকা পাই এবং আমাকে ওরা খেতেও দেয়। Does he like the job? তুমি কি এই কাজটা পছন্দ করো? His face I see has lost the carefree look. কিন্তু তার মুখে সেই আগের মতো আনন্দ নেই। সে তার কাজটা পেয়েছে, টাকাও পেয়েছে, খাবারও পেয়েছে, কিন্তু তার যে স্বাধীনতা, তার যে শৈশব, সেটা পুরোটাই হারিয়ে গেছে। তো সাহেবের গল্পটা এখানেই শেষ হয়ে গেল। পরের দিন পরবর্তী ডেটে আমরা মুকেশের গল্পটা শুনবো। কেমন? আমাদের আজকের সেশনটা এখানেই শেষ হয়ে গেল। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই।